দর্শক আমন্ত্রণ নিউজ বাংলার সাপ্তাহিক আয়োজন রূপায়ণ সিটি উত্তরা প্রেজেন্টস নিউজ বাংলা বিজনেস টক অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার শিরোনাম ব্যাংক খাতের হালচাল। আর আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ব্যাংকিং খাতের পরিচিত মুখ, দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স SBSC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোসলে উদ্দিন আহমেদ। আমরা আপনাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রহিম হারমাসি। সার্বিক ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা 1.5 বছর ধরে একটি করোনা কাল অর্থাৎ গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছি, এবং এখনো যে আমরা পুরোপুরি সংকট কাটিয়ে উঠতে পারছি তা নয়। এই যে গভীর সংকটের মধ্যে 1.5 বছর আমরা পার করলাম, দেশের সার্বিক পরিস্থিতির সঙ্গে ব্যাংক খাতটা কেমন চললো স্যার এই 1.5 বছরে? দেখেন, এই বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে এটা খুব ভিজিবল, আমরা সবাই অনুভব করছি। কিন্তু এছাড়াও কিন্তু দেখবেন যে প্রতিনিয়তই কিন্তু আমরা কোনো না কোনো চ্যালেঞ্জের মাধ্যমে দিয়ে কিন্তু আমাদের বিজনেস খাত, আমাদের দেশ এগিয়ে চলেছে। তার ভিতরে আপনি ধরতে পারেন যে আমাদের যখন কোটা সিস্টেম ছিল আমাদের গার্মেন্টসের, তখন একসময় কোটা সিস্টেম উইথড্র হয়ে গেল। তখনও কিন্তু আমাদের আশঙ্কা করা হয়েছিল যে আমাদের গার্মেন্ট শিল্পে একটা বিশাল ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এর পরেও আমরা জানি যে সামনের দিনগুলোতেও অনেক ধরনের আশঙ্কার হতে পারে, বাট মানুষের এই জীবন জীবিকা কোনো সমস্যার কোনো কিছুতেই কিন্তু থেমে থাকে না। আজকে এটাই বাস্তব, এবং এটাই সব থেকে আমাদেরকে চালিকা শক্তি হিসাবে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের ইকোনমি যেটা, সেটা হলো মোস্টলি বেসড অন দা ট্রেড বেসড ইকোনমি আমাদের, এবং সেই ট্রেড বেসড এর ক্ষেত্রে আমাদের কিন্তু 86% আমাদের ইকোনমির দ্যাট বেসড অন গার্মেন্টস এন্ড টেক্সটাইল ইন টার্মস অফ দিস আর্নিং। এরপরও একটা সিগনিফিকেন্ট পোর্শন আছে ইকোনমিকে কন্ট্রিবিউশন রাখার জন্য, সেটা হচ্ছে রেমিটেন্স। এই দুয়ে মিলেই কিন্তু আমাদের মেইন ইকোনমির চালিকা শক্তি। তো আমাদেরকে, বাংলাদেশ ইজ নট এ বিচ্ছিন্ন দেশ ফ্রম দ্য ওয়ার্ল্ড, যেখানে গোটা ওয়ার্ল্ডের একটা এই প্যান্ডেমিকের কারণে একটা স্থবির অবস্থা বিরাজ করছে। এবং প্রথমে যে এফেক্ট করেছিল সেটা কিন্তু আমাদের নাম্বার 1 ডেস্টিনেশন কান্ট্রি, দ্যাট ইজ ইউরোপিয়ান ইউনিয়ন, সেটা কিন্তু প্রথমে বন্ধ হয়ে গেছিল। এবং তার অন্য আরেকটা সাইডে দেখেন যে যেখান থেকে আমাদের সমস্ত ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল সোর্স করে থাকি, দ্যাট ইজ চায়না, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিল। যার কারণের জন্য বাংলাদেশ কিন্তু অ্যাজ এ পার্ট অফ দেয়ার ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার সিস্টেম, বাংলাদেশ হ্যাজ অলসো বিন অ্যাফেক্টেড, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তো সেখান থেকে আমাদের ব্যাংকিং খাত কিন্তু বিগত সময়ের দিকে যথেষ্ট চাঙ্গা ছিল। যথেষ্ট চাঙ্গা ছিল এই কারণের জন্য, একটি ইকোনমি যখন অ্যাভারেজ 6-7-8% জিডিপি হারে রান করে, তো অবশ্যই সেখানকার ইকোনমি এবং যে ব্যাংকিং সিস্টেম সেগুলোর রিটার্ন আছে দেখে কিন্তু একটা ইকোনমি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমি একটু পজিটিভ সাইড থেকে একটু শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এই দীর্ঘ প্যান্ডেমিকের ভিতর দিয়েও আমাদের যে দুইটি খাত ইকোনমির চালিকা শক্তি হিসাবে মেইন বিরাজ করেছে, আমরা কিন্তু দেখেছি যে একটা দ্যার ইজ এ সিগনিফিকেন্ট গ্রোথ ইন দ্য রেমিটেন্স ইন দ্য পাস্ট এই ডিউরিং দিস প্যান্ডেমিক। অ্যান্ড আদার পয়েন্ট হচ্ছে যে আমাদের যে গার্মেন্টস এর যে এক্সপোর্ট, সেটাও কিন্তু আমাদের কোনো ড্রাস্টিক্যাল সেরকম কোনো ইয়েতে আসে নাই। সো এই কারণের জন্য আমাদের অনেক দেশের তুলনায় বাংলাদেশের ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের যে ব্যাংকিং খাত স্টিল মানে হোয়াট উই অ্যাজিউম
আই থিঙ্ক তার থেকে অনেক বেটার পজিশনে আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা এখন আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো স্যার, সেটা হচ্ছে এখনকার সময়ে আপনি জানেন এবং আমরা সবাই জানি সবচেয়ে আলোচনা বিষয়, সেটি হচ্ছে ব্যাংকিং খাতের জন্য এক হচ্ছে যে আমানতের সুদ হারের বিষয়টি নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের সরকারের কঠোর নির্দেশনা বা কঠোর তদারকির মধ্য দিয়েই আমরা দেখতে পেলাম ব্যাংকিং খাতের সুদের হার সিঙ্গেল ডিজিট, অর্থাৎ 9% নামিয়ে আনা হলো। ওই সময় আলোচনা হচ্ছিল 6%, 9.6 অর্থাৎ আমানতের সুদ হার 6 হবে। সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা ওই সময় দেওয়া না হলেও কিছুদিন আগে বলা হলো যে মূল্যস্ফীতির কম যেন আপনার আমানতের সুদ হার থাকে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাড়া আপনারা ব্যাংকের সুদ হার, ঋণের লেন্ডিং রেট কম, আমানতের সুদ হারও যদি ওইভাবে বাড়ানোর তাগিদ থাকে সরকারের পক্ষ থেকে অথবা সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এই ক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ছেন কিনা বর্তমান প্রেক্ষাপটে? আচ্ছা, তাহলে এটি আপনার কোশ্চেনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 9 আর একটা হলো ডিপোজিট রেট, লেন্ডিং রেট এন্ড ডিপোজিট রেট। রাইট স্যার। তো লেন্ডিং রেটে যে 9% যে এপ্রিল 2020 থেকে ইয়ে করা হলো, এটা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ইট শুড হ্যাভ এ প্রপার জাস্টিফিকেশন, বিকজ আমাদের দেশের টোটাল ব্যবসা বাণিজ্যই কিন্তু মানে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ এনভায়রনমেন্টে করতে হয়। সেক্ষেত্রে এই 12-14% কখনোই কিন্তু কোনো ইন্ডাস্ট্রি কখনো ফিজিবল হতে পারে না ইন টার্মস অফ দিস, কারণ আপনি প্রথমেই 4-5% আপনি হারিয়ে ফেলছেন বিকজ অফ দ্য ইন্টারেস্ট রেট। সো দ্যাট ডিসিশন ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু এপ্রিল 20-তে যখন হলো তখন আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিছুটা এফেক্ট হলেও কিন্তু আমরা সেটাকে অ্যাবজর্ব করে নিয়েছিলাম বাই রিডিউসিং দ্য ডিপোজিট রেট গ্রাজুয়ালি। কিন্তু সেই সুফলটা, এক্সাক্ট সুফলটা কিন্তু আমরা মানে একদম ইকোনমিকে দিতে পারি নাই, বিকজ যখন একটি বিজনেস কমিউনিটি যখন একটা 3-4% একটা বেনিফিট পায়, এটার কিন্তু ইম্প্যাক্ট মার্কেটে আমরা ভিজুয়াল ইম্প্যাক্ট দেখি নাই। কারণ এখানে প্রোডাকশন কস্ট কমে যাওয়ার কথা, এখানে দ্রব্যমূল্যর প্রাইস কমে যাওয়ার কথা, এখানে এমপ্লয়ীদের স্যালারি বাড়ার কথা। তো এরকম একটা কিন্তু আমরা মনে করেছিলাম যে এইগুলা একটু ব্যালেন্স হবে, কিন্তু সেই সুযোগটা না মানে হওয়ার সাথে সাথে কিন্তু এই প্যান্ডেমিকটা চলে আসে, যার ফলে কিন্তু আমরা এর সুফলটা ঠিক একভাবে দিতে পারি নাই। এই প্যান্ডেমিকের কারণে কি হয়েছে? এই প্যান্ডেমিকের কারণে হচ্ছে ইনভেস্টমেন্ট অলমোস্ট জিরো, দ্যার ইজ নো ইনভেস্টমেন্ট। আপনি এফডিআই বলেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তো দের ইজ নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট, বাট ইন্টারনাল ডোমেস্টিক ইনভেস্টমেন্টও কিন্তু দ্যার ইজ নো ডিমান্ড ফ্রম দ্য or pressure from the business community for the loan. On the other hand, বাংলাদেশ গভর্নমেন্ট তথা বাংলাদেশ ব্যাংকের কিন্তু 1,30,000 কোটি টাকার প্রণোদনা এই সময়ে কিন্তু ডিসবার্সমেন্ট হয়েছে, এবং এই প্রণোদনা কিন্তু ইট ওয়াজ এ সাবসিডাইজড বিকজ ইট ওয়াজ 4.5% লেস দ্যান দ্য 9%। সো যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সমস্ত, এবং আপনি জেনে থাকবেন যে গার্মেন্টস এর ওয়ার্কারদের স্যালারি পারপাজে কিন্তু 2% রেটে আপনাকে দেওয়া, 2% সার্ভিস চার্জে আমরা লোন দিয়েছিলাম, এবং অনেক কিছু পলিসি ডিসিশন করা হয়েছিল। there will be no classifications for the time being, there will be reschedulemental flexibility দেওয়া হয়েছিল, যার ফলে কিন্তু যে আমাদের যে বিজনেস কমিউনিটি আছে ওনারা কিন্তু তেমন একটা এফেক্টের কোশ্চেন আসে নাই। কিন্তু এক্ষেত্রে যে জিনিসটাতে সমস্যা হয়েছে, যেটা নিয়ে আমরাও অত্যন্ত চিন্তিত, সেটা হচ্ছে যে সব থেকে বেশি এফেক্ট হয়েছে কিন্তু ক্ষুদ্র ও মাঝারি খাত। এই ক্ষুদ্র ও মাঝারি খাতে যে পরিমাণ আসলে আমাদের এই প্রণোদনাটা চ্যানেলাইজ হওয়ার কথা, সেই জায়গাটাতে আমাদের প্রক্রিয়াগত ও ডেটা অপ্রতুলতার কারণের জন্য আমরা কিন্তু কিছুটা হিমশিম খাচ্ছি, বাট স্টিল উই আর ট্রাইং টু রিভাইভ আওয়ার local economy, local based economy, especially the SME or cottage and micro including that সেটাকে কি করে, সেই জন্য সেটার আবার আপনার প্রণোদনার টাইমিংটা কিন্তু বাড়ানো হয়েছে। তো ওভারঅল আমি যেটা দেখছি যে আমাদের ইকোনমির এই প্যান্ডেমিকের ভিতরে এইটা একটা, এই বাংলাদেশ
সরকারের এই যে স্টিমুলাস প্যাকেজ এটা একটা টনিক হিসেবে কাজ করেছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু আমরা ইকোনমিটাকে স্টিল ভাইব্রেন্ট হিসেবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন স্যার। আমরা যদি গত 1.5 বছরে দেখি তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার কারণে আপনারা ব্যাংকের মানে ঋণের যে মানে ইন্টারেস্ট বলি বা কিস্তি বলি প্রায় 1.5 বছরই আদায় করেননি বা করতে পারেননি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার কারণে। একই সঙ্গে এই 1.5 বছরে আমার যতটুকু মনে পড়ে, এই যে আপনি যেটি বলছিলেন স্যার, প্রণোদনা প্যাকেজের ঋণ ছাড়া অন্য ঋণ খুব একটা বিতরণও হয়নি, আমি 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 যতটুকু বিশ্লেষণ করে দেখেছি। তারপরেও আমরা এই যে চলতি বছরের 6 মাসের হিসাবে দেখতে পেলাম যে ব্যাংক খাতের প্রফিট অর্থাৎ অপারেটিং প্রফিট প্রচুর বেড়েছে। তো এই মিরাকলটাকে আপনি কিভাবে দেখবেন স্যার? আমরা আসলে বিশ্লেষণ করতে গিয়ে খুঁজে পাচ্ছি না আসল কারণটা কি। ভেরি গুড কোশ্চেন। আপনি ঠিকই বলেছেন যে গত এই প্যান্ডেমিকের ভিতরেও দেখা গেল যে ব্যাংকিং খাতের অপারেটিং প্রফিট ইনক্রিজ করেছে। প্রথম একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, অপারেটিং প্রফিট কিন্তু ধরেন 1000 কোটি টাকা অপারেটিং, আপনি একটা প্র্যাকটিক্যালি দেখেন, আমি উইথাউট মেনশনিং দ্য নেম অফ দ্য ব্যাংক বলছি, 1000 কোটি টাকা অপারেটিং প্রফিট দেওয়ার পরেও কিন্তু অনেক ব্যাংক 10%ও ডিভিডেন্ড দিতে পারেনি। আই ক্যান গিভ ইউ দ্য এক্সাম্পল। সো অপারেটিং প্রফিট মিনস নাথিং। তো এখানে মেইন ইয়েটা হচ্ছে তাহলে অপারেটিং প্রফিটটা বাড়লো কেন? অপারেটিং প্রফিটটা বাড়লো যে গোটা ওয়ার্ল্ড ওয়াইডে আমাদের যে ব্যালেন্স শিট বা প্রফিট লস স্টেটমেন্ট করা হয়, এটাকে করা হয় হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে, নট অন দ্য ক্যাশ বেসিস। সো আমি ক্যাশে আদায় না করতে পারলেও আমি যদি রিসিভেবল, আমি যদি মনে করি যে ইট ইজ এ রেগুলার লোন, তাহলে কিন্তু ওইটাকে, ওই রিসিভেবলটাকে কিন্তু আমি ইনকামে নিয়ে আমি কিন্তু আমার প্রফিট ক্যালকুলেট করতে পারি। এবং এটাই ঘটেছে যে আমাদের এই সমস্ত ক্লাসিফিকেশনের ফ্লেক্সিবিলিটি দেওয়ার কারণের জন্য এবং এই একটা হিউজ অ্যামাউন্ট রিসিভমেন্টে থাকার কারণের জন্য আমাদের ক্যাশ বেসিসে কালেকশন না হলেও আমরা কিন্তু সেটাকে রিসিভেবল ফর্মে ইনকামে নিয়েছি, ক্যালকুলেশন করেছি এবং সেটার উপরে প্রফিট দিয়েছি। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট মেইন এখানে ইয়ে হচ্ছে যে আমাদের এখন দেখার কথা যে আমরা যে রিসিভেবল গুলাকে কনসিডার করেছি সেই রিসিভেবল গুলা এখন আদায় হবে কিনা, সেগুলা এখন আদায় হচ্ছে কিনা। যদি এই রিসিভেবল গুলা রিসিভেবলই থেকে যায় তাহলে কিন্তু আসলেই ব্যাংকের জন্য একটা অশনি সংকেত হিসাবে ভবিষ্যতে কাজ করছে। আচ্ছা স্যার, আমি এই প্রসঙ্গে আরেকটা এই প্রসঙ্গের আরেকটি প্রশ্ন ছোট্ট করে রাখি স্যার, সেটি হচ্ছে যে এই সময়ে ঋণ আদায় ওইভাবে হয়নি বা ঋণ আদায় করা যায়নি, তারপরেও কিন্তু আমরা দেখতে পেলাম যে খেলাপি ঋণ বেড়ে গেল। মানে আমরা জানি আমাদের ব্যাংকিং খাতের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে খেলাপি ঋণ। এই খেলাপি ঋণ সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারছি না। আমি দুটো প্রশ্ন, এক হচ্ছে যে কেন এই সময়ও বাড়লো, আরেকটা হচ্ছে যে এই খেলাপি ঋণ সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য আমাদের পথ কি, আমরা কি এর থেকে মানে কোনোদিন মুক্ত হব না? আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে যে খেলাপি ঋণ কেন বাড়লো। খেলাপি ঋণ বাড়ার দুটো অবভিয়াস রিজন, যে রিয়েলি some except that is, আপনি যদি দেখেন যে গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এন্ড ফুড এন্ড দ্য ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন মিনস হচ্ছে গভর্নমেন্ট এক্সিকিউশন ওয়ার্ক অর্ডার, এই কয়টা খাত বাদ দিলে কিন্তু বাকি সমস্ত ব্যবসায়িক খাতগুলো কিন্তু বন্ধ ছিল এবং দে আর রিয়েলি অ্যাফেক্টেড। কেমন? এর পরও যেটা দেখা গেছে যে এই প্যান্ডেমিকের দোহাই দিয়ে কিন্তু অনেক কাস্টমারই কিন্তু ইচ্ছাকৃতভাবে তার লোনটাকে ডেফার করে নিয়েছেন, এটাও কিন্তু চরম সত্য। তার ফলে হচ্ছে যে এক শ্রেণী আছে যে তারা রিয়েলি তারা ইয়ে হয়েছেন, এফেক্টেড হয়েছেন, যার ফলে তারা দিতে পারেন নাই। আরেকটা শ্রেণী আছে তারা কিন্তু দিতে পারতেন, তারাও কিন্তু এই প্যান্ডেমিকের এই সিচুয়েশনের কারণের জন্য তারা তাদের ফান্ডের রিপেমেন্ট স্কেডিউলটাকে তারা লম্বা করে নিয়েছেন। এই দুই এফেক্টের কারণের জন্য যেটা দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন কালেকশনটা কম হয়ে গেছে এবং এটা যখন এই ফ্লেক্সিবলের টেনরটা সরে যাবে তখন আমাদের ব্যাংকার যারা আছে রিয়েলি উই আর ফিলিং আন্ডার প্রেশার ফর দ্য কালেকশন অফ মানি ফ্রম দিস কাস্টমার। এই টাকাগুলো যদি আমরা প্রপারলি আদায় করতে না পারি তাহলে কিন্তু এই যে বর্তমান যে খেলাপি পজিশন দেখছেন এর থেকেও কিন্তু বেড়ে যেতে পারে। সো আমাদের এই খেলাপি ঋণের দ্বিতীয় কোশ্চেনে আসি, এই খেলাপি ঋণ কিন্তু দেখেন এটা কিন্তু একটা কম্বাইন্ড এফেক্ট। এটার জন্য আমাদের যেরকম সোশ্যাল কমিটমেন্ট থাকতে হবে, এটার জন্য আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। আমি যদি আজকে বলি যে লক্ষ লক্ষ মামলা
আছে আপনার রিগার্ডিং অর্থঋণ আদালতে অথবা ইন হাইকোর্টে, এবং এই অনেক মামলা আছে 10 বছর 20 বছর ধরে চলছে। তো আমাদের এই দিকে যেরকম আমাদেরকে একটা সংস্কার আনতে হবে, অর্থ ঋণ যে আইন আছে সেটাকে যুগোপযোগী করতে হবে, সেরকম ভাবে আমাদের যে ব্যাংকার যারা আছেন, যারা যখন একটা প্রপোজালকে ইভালুয়েট করছেন, যখন এটাকে ঠিকভাবে অ্যাসেস করছেন, আমাদের দিক থেকেও কিন্তু আমাদের চিন্তা চেতনাতে অনেক স্বচ্ছতা আনতে হবে এবং ওই ইভ্যালুয়েশনটাকেও কিন্তু অনেক প্রপার দিতে হবে। আরেকটা কথা আমি একটু বলে নিই, যে আজকে দেখা যাচ্ছে যে অনেকে খেলাপি আছেন, ওনারা কিন্তু আজকে খেলাপি হওয়া সত্ত্বেও অনেক সামাজিকভাবে অনেক উচ্চ আসনে আসীন আছেন, অনেক বড় পদে তারা কম্পিট করছেন, অনেক বড় ব্যবসায়ী সংগঠনের নেতা হচ্ছেন। তো এখন এইটাকেও এখন আমার মনে হয় যে চিন্তা করার সময় এসছে যে আসলে এই ব্যাংকিং খাতকে যদি বাঁচাতে হয়, ব্যাংকিং ইজ দ্য, একে বলা ইনভিজিবল ইকোনমি, ইনভিজিবল হ্যান্ড এগেনস্ট দ্য ইকোনমি। যে ব্যাংক খাত যদি ঠিকভাবে চলে তাহলে অবশ্যই ইকোনমি ঠিকভাবে চলবে। তো সেই ইনভিজিবল হ্যান্ডকে যদি বাঁচাতে হয় তাহলে আমার মনে হয় যে অনেকগুলা দিক থেকে আসলে এটাকে কিছুটা চেঞ্জ আনতে হবে, যাতে করে আমরা এই খেলাপি সংস্কৃতি থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আপনাকে ধন্যবাদ স্যার, মানে বিশেষ করে ধন্যবাদ অত্যন্ত কঠিন শক্ত কিছু কথা বলার জন্য। আমি সাধারণত কোনো ব্যাংকের নির্বাহী কর্মকর্তাকে এইভাবে কঠোর সত্য কথা বলতে খুব কমই দেখেছি। যাই হোক স্যার, আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি। এই কোলাহল দূষণ আর ভালো লাগে না, কোথায় যে যাব? সেই খোঁজেই তো যাচ্ছি, এই তো এক্সপ্রেসওয়ে। এয়ারপোর্টের একেবারে কাছে মেট্রো রেল এবং উত্তরা 12 নম্বর সেক্টর ঘেঁষে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। দেখেছো, স্বপ্ন নয়, বাস্তব। এই দেখো দেখো, মাশরাফি। এটা তো বিশাল। ভাই আপনি এখানে? আমি তো স্কাই ভিলাতে বুকিং দিয়েছি। শহরে আস্ত শহর, পূর্ণতায় অষ্টপ্রহর, নিজে নিবিড় ঠিকানা। স্বপ্ন যে তুলিতে আঁকা, বাস্তবে দিলটা দেখা, রোদ ছায়া হাওয়ায় পাওয়া, যাওয়া সব যেখানে পাওয়া। যাওয়া সব যেখানে পাওয়া। আচ্ছা মা, আমরা কি এখানেই থাকবো? হ্যাঁ মা, এখন থেকে আমরা এখানেই থাকবো। রূপায়ণ সিটি উত্তরা 134 বিঘার উপর প্রায় 63 ভাগ খোলা জায়গা সহ প্রিমিয়াম কন্ডো, স্কাই ভিলা, পেন্ট হাউস, মসজিদ, স্কুল, নিজস্ব প্লেগ্রাউন্ড, কমিউনিটি ক্লাব, প্রায় 30 লক্ষ স্কয়ার ফিটের বিশাল বিজনেস কাম শপিং সেন্টার ম্যাক্সাস নিয়ে তৈরি হচ্ছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণ সিটি উত্তরা, একবার এসে দেখে যান, না দেখলে বিশ্বাসই হবে না। স্যার, বিরতির আগে যে প্রসঙ্গটি আপনি বলছিলেন, আমি লোভ সামলাতে পারছি না আরেকটি প্রশ্ন ওর সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য। স্যার, এই যে আমরা করোনার 1.5 বছরে বা ব্যাংকিং খাত থেকে প্রায় আমার জানা মতে এখন পর্যন্ত 1,30,000 কোটি টাকার মতো বিতরণ করা হয়েছে বা হবে হয়তো। একটি প্রশ্ন আসছে এবং আমি নিজেও বিশ্লেষণ করে দেখেছি যে এই ঋণটা টোটালটাই তো ব্যাংকিং খাতের মাধ্যমে বিতরণ হয়েছে এবং এই ঋণটা আদায় করা পুরোটা যাবে কিনা, এবং যে সংস্কৃতি অর্থাৎ খেলাপি ঋণের সংস্কৃতির কথা আপনি বলছিলেন, এই যারা ঋণটা নিয়েছে তারা ফেরত দিবে কিনা বা তারা ফেরত দিতে চাইবে কিনা, মানে প্রেশার না দিলে তারা ঋণ ফেরত দিতে চাইবে না, এমন মনোবৃত্তি কিন্তু আমি নিজেরা উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে বা উদ্যোক্তাদের আচরণ দেখে অনুভব করেছি। স্যার, এই বিশাল অঙ্কের ঋণটা যদি আদায় না হয়, একটি বড় অংশ যদি আদায় না হয়, তাহলে সার্বিকভাবে ভবিষ্যতে ব্যাংকিং খাতের কি ধরনের সংকট হবে বলে আপনি মনে করেন? প্রথমে দেখেন যে এইটা কিন্তু
এই 1,30,000 কোটি টাকার যেটা প্রণোদনা, এটা টোটাল রিস্কটা কিন্তু ব্যাংকের, কারণ এই ঋণটা আদায় না হলেও বাংলাদেশ ব্যাংক আমাদের অ্যাকাউন্ট ডেবিট করে টাকাটা নিয়ে নেবে। সো প্রতিটা ব্যাংকেই জানে যে এটার নাম প্রণোদনা মিনস হচ্ছে দ্য ঋণ উইথ এ সাবসিডাইজ রেট, বাট দ্যাটস এ ঋণ অ্যান্ড দ্যাটস এ কমপ্লিট লায়াবিলিটি ফর ব্যাংক। সো আমরা যখন একটি কাস্টমারকে অ্যাসেস করছি তখন কিন্তু আমরা আমাদের টোটাল ক্রেডিট জাজমেন্টটাই অ্যাপ্লাই করছি, এবং এক্ষেত্রে অবভিয়াসলি সে যে 4.5% বেনিফিট পাচ্ছে এটা কিন্তু একটা বিশাল বেনিফিট। তো আমি মনে করছি যে বর্তমানে যে আমাদের যে দ্বিতীয় ঢেউয়ের করোনার দ্বিতীয় ঢেউয়ের পরে আমরা যে পরিমাণ একটু নর্মালাইজেশনের দিকে যাচ্ছি, প্লাস আপনি একটি জিনিস জেনে খুশি হবেন যে আমাদের যে মেইন যে আর্থিক খাত যে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস, and due to some technical reasons I should say that this India is suffering from the pandemic heavily. Number two, this China is in some technical political issues are involved. Myanmar is in under political crisis. So আমাদের গার্মেন্টসে কিন্তু is full of orders till December. আপনি কিন্তু আমার মনে হয় যে 80 to 90% গার্মেন্টস আর ফুল অফ অর্ডারস, এবং আমি পার্সোনালি এক্সপেক্ট করছি যে এই বছর গার্মেন্টসের রেকর্ড পরিমাণ এক্সপোর্ট হবে। তো দ্যাট ইজ দ্য আদার পার্ট অফ দ্য কয়েন, যে আমরা যদি আমাদের এই যে ফিউচার যে পোটেনশিয়াল এবং সেটা যদি ঠিকভাবে চলে তো অবভিয়াসলি আই বিলিভ দ্যাট দ্য কাস্টমার উইল বি এবল টু রিপে দিস লোন। সেকেন্ড পয়েন্ট আপনি দেখেন যে spinning industry for the last 1 year they are doing fantastic profit, because that's the cost of cotton and the cost of আপনার যে সুতার যেটা selling price, there is a significant difference, এবং all the spinning industry is making profit, good profit, এবং সেই কারণের জন্য আপনি বোধহয় কিছুদিন আগের পেপারে দেখবেন there is a huge upcoming investment is on the spinning sector is coming up. সো আমাদের যে এই প্যান্ডেমিক যদি থার্ড ওয়েভ না আসে এবং আমরা যদি যে টিকার যে শিডিউল রয়েছে এটা যদি আমরা খুব সুন্দরভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, যদি 80% মানুষকে আমরা ভ্যাকসিনেটেড করতে পারি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ইকোনমি আবার নর্মাল সিচুয়েশনে চলে আসবে, এবং আপনি যে সংখ্যাটা করছেন এই সংখ্যাটার থেকে অনেকাংশেই আমরা কিন্তু বের হয়ে আসতে পারবো। এবং আপনি জেনে খুশি হন প্লিজ। হ্যাঁ স্যার, আপনি আরেকটি প্রশ্ন যুক্ত করে দিয়েছেন, তাহলে আর সুবিধা হবে স্যার। এমনিতে কিন্তু আমরা করোনার আগের থেকে, অর্থাৎ গত বছরের মার্চের আগ থেকে কিন্তু আমরা দেখছিলাম বিনিয়োগের ক্ষেত্রে যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল। আপনি জানেন যে ওই সময় আমরা দেখছিলাম যে হয়তো 11% মতো বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল। কোভিডের কারণে সেটা আসলে এখন নেমে এসছে 8.35%। আমরা আগেও আমাদের বিনিয়োগের ক্ষেত্রে আশাজনক কোনো প্রতিফলন দেখতে পাইনি, কিন্তু এই যে 1.5 বছরের কোভিডের কারণে সেই ক্ষেত্রে আসলেও এখন আরো খারাপের দিকে চলে এসছে। এখন বিনিয়োগ পরিস্থিতি নিয়ে স্যার একটু কি ধরনের আশার কথা শোনাবেন স্যার আপনি? দেখেন, বিনিয়োগটা কোথা থেকে আসে? বিনিয়োগটা আসে টু মিট আপ দ্য গ্যাপ বিটুইন ডিমান্ড এন্ড সাপ্লাই। যদি আপনার ডিমান্ড থাকে তাহলে আলটিমেটলি কিন্তু সাপ্লাইয়ের জন্য কিন্তু বিনিয়োগ হবে। কেমন? তো আমার তো ওই প্যান্ডেমিকের কারণের জন্য ডিমান্ড ছিল না, একেবারেই ডিমান্ড বন্ধ হয়ে গেছিল। তো সুতরাং এখানে সাপ্লাই, তারা যে যারা সাপ্লাই দিবে, যারা ইনভেস্টমেন্ট করবে, ওনারাই তো কোনো তাগিদ অনুভব করেন নাই। তো এখন এই প্যান্ডেমিকের গোটা ওয়ার্ল্ডে যখন প্যান্ডেমিক একটা কন্ট্রোল সিচুয়েশনে চলে এসছে, তখন কিন্তু আসলে কিন্তু সাপ্লাই বাড়ছে। আপনি দেখবেন যে প্রতিটা জিনিসেরই কিন্তু আপনি ডিমান্ড বাড়ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ টু ফিট দ্যাট ডিমান্ড দ্য সাপ্লাই ইজ গ্রোয়িং আপ। আজকে যদি দেখেন যে আপনার তেলের প্রাইস বেড়ে গেছে না, আপনার যে কমোডিটির ভিতরে বলেন যে আপনার চিনির প্রাইস বেড়ে গেছে, আপনার গার্মেন্টস আর গেটিং দ্য গুড প্রাইসেস ইন দ্যার প্রোডাক্টস। সো তার অর্থ হচ্ছে যে ডিমান্ডের তুলনায় সাপ্লাইয়ের কিছু শর্টেজ চলছে, যার ফলে এই টু মিট আপ দ্য গ্যাপ আই এম এক্সপেক্টিং দ্যাট ইন ফিউচার ইভেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার inshallah there will be huge investments, especially in the economic zone. Economic zone is another blessings for our country because this all infrastructures are ready. এখন শুধুমাত্র আপনি জানেন যে চায়নার জন্য একটা ইকোনমিক জোন আছে, ইন্ডিয়ার জন্য আছে, কোরিয়ার জন্য আছে, এবং our main strength is the adequate skilled manpower, so and the cheap manpower.
So and the gases and all the port facilities and infrastructure facilities and electricity is also another factor that is also we are going to generate adequately. So considering all these positive factors, আমার কাছে মনে হয় যে আমাদের জন্য হয়তোবা 2020 might be a very good sunlight at the end of the tunnel. স্যার, তাহলে কি আমরা প্রত্যাশা করতে পারি যে এই যে চলতি 2021-22 অর্থ বছর যেটা চলছে, সেই অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যে 14.8% লক্ষ্য ধরেছে, সেটি অর্জন করা সম্ভব হবে? আর আরেকটি প্রশ্ন স্যার, এই ধারাবাহিকতায় সরকার বাজেটে অর্থাৎ 2021-22 অর্থ বছরে যে 7.2% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য দিয়েছে বা লক্ষ্য ধরেছে, সেটা কি আমরা অর্জন করতে পারবো? আপনার প্রত্যাশা কেমন স্যার? দেখেন, আপনার প্রথম যে কোনো জিনিসের অ্যাচিভমেন্টের জন্য প্রথম দরকার হচ্ছে আপনার অ্যাম্বিশন। আমাদের যদি অ্যাম্বিশনই না থাকে তাহলে তো আমরা একটা কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। সো ফ্রম দ্যাট অ্যাঙ্গেল অ্যাম্বিশন ইজ ওকে আমাদের, যে বিকজ উই ডিড ইট 7.2% জিডিপি, আমরা উই হ্যাভ ক্রসড ইট। সো সুতরাং এটা যে দেওয়া হয়েছে এটা কোনো কাল্পনিক ফিগার না। সিমিলারলি আপনি যে 14% যে ক্রেডিট গ্রোথ দেওয়া হচ্ছে এটাও কোনো কাল্পনিক ব্যাপার না। কিন্তু আমি যদি স্পেসিফিক ভাবে বলতে চাই যে এটা হয়তোবা ডিফিকাল্ট হবে, বাট আমরা কিন্তু এটার কাছাকাছি আমরা পৌঁছতে পারবো। সেই জন্য সরকারের দিক থেকে ঠিকই করেছেন, দে হ্যাভ সেট এ টার্গেট so that the private sector can prepare themselves to achieve that target, but that is a little bit optimistic. আমি মনে করছি না যে এটা একেবারেই খুব বেশি নিশ্চিত করে সম্ভব, বাট যদি আমাদের এই থার্ড ওয়েভ না আসে, প্যান্ডেমিকের আর যদি কোনো না আসে, তাহলে হয়তো আমরা এর কাছাকাছি চলে যাব ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্যার শেষ প্রশ্ন করব। শেষ প্রশ্ন আমি দুটি পার্টে করব। সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তার স্বায়ত্তশাসন নিয়ে ব্যাংকিং কার্যক্রম দেখভাল করবে, অথরিটির মতো নিয়ন্ত্রক ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিতে, আপনি দীর্ঘদিন ধরে একজন ব্যাংকার বা ব্যাংকিং খাতের সঙ্গে আসেন, কেন্দ্রীয় ব্যাংক সেই সাহিত্য শাসন নিয়ে তার দায়িত্ব পালন করতে পারছে? আর দুই স্যার, সেটি হচ্ছে যে আপনারা প্রধান নির্বাহী বা নির্বাহী কর্মকর্তারা যারা আছেন, অর্থাৎ ব্যাংকগুলো তাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের পরিচালনা পর্ষদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কখনো কখনো আমরা নানান ধরনের প্রতিক্রিয়া দেখতে পাই। আপনি কি মনে করেন বাংলাদেশের প্রাইভেট ব্যাংক অর্থাৎ বেসরকারি ব্যাংকগুলো কি তার মতো করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে? দুটি ধাপে স্যার আপনার কাছ থেকে অল্প করে জানতে চাইব। প্রথম কোশ্চেন, আপনি আমাদের দেশের যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির বিকাশ, এটা কিন্তু খুব বেশি পুরানো নয়। আপনি যেখানে দেখবেন যে ডেভেলপ কান্ট্রিগুলোতে এক একটা ব্যাংকের বয়স 300-400 বছর, সেখানে আমাদের কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির বিকাশ হয়েছে সে 10 বছর আগেও 20টা ব্যাংকের ফোর্থ জেনারেশন ব্যাংক যেগুলো আমরা বলি, সেগুলো কিন্তু এসছে। এবং খুব বেশি হলে এই প্রাইভেট সেক্টরের যে 42টা ব্যাংক আছে, এদের সবার বয়স কিন্তু 40-র নিচে, মানে 30, 32, 35-এর ভিতরে। তো আপনি বাংলাদেশ ব্যাংকের যেটা কোশ্চেন বলেছেন, সেই দিক থেকে আমি বলতে চাই যে আমাদেরকে সবকিছু চিন্তা করতে হবে আপেক্ষিক টার্মসে। আমি অ্যাবসলিউট টার্মসে চিন্তা করলে কিন্তু এটার আনসার ঠিকভাবে পাবো না। তার কারণ হচ্ছে যে আমাদের দেশের মতো একটা গ্রোয়িং ইকোনমিতে কিছু টানাপোড়েন থাকবে, কিছু আপনার কম্প্রোমাইজ ইয়েতেই এগিয়ে যাবে। কিন্তু সব থেকে বড় হচ্ছে যে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক যতখানি তদারকির ভিতরে রাখে, অন্তত আমি ইন্ডিয়ান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 10 বছর চাকরি করেছি, আমি সেখানে দেখেছি আরবিআই কিন্তু ওই ব্যাংকিং নজরদারিতে কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংকের যতখানি তদারকির ভিতরে থাকি, সেইভাবে আমি ওনাদের থেকেই শুনেছি যে তাদের কিন্তু তদারকিটা অতখানি স্ট্রং নয়। তো আমাদের সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে সেন্ট্রাল ব্যাংক ইজ গোয়িং টু বি ভেরি স্ট্রং ডে বাই ডে। অবভিয়াসলি সেই মনিটরিং এর দিকের বিভিন্ন আঙ্গিকগুলো কিন্তু নতুন নতুন রূপে বিভিন্ন লুফলস তৈরি হচ্ছে। সো ইট উইল টেক টাইম টু অ্যাডজাস্ট টু কভার আপ অল দিস লুফলস ইন ফিউচার। বাট আমার হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক তার যথার্থভাবেই তাদের
কাজ এগিয়ে যাচ্ছে। আপনার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে বেসরকারি অ্যাবাউট হ্যাঁ। সরি হ্যাঁ, ওই তো আপনি বেসরকারি আপনারা কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে Correct. পরিচালনা That is about- পর্ষদের you want to- কখনো you want to- সমস্যা We হয় want to talk about the corporate governance of আমি যদি টেকনিক্যাল টার্ম ইউজ করি, হ্যাঁ, the নিশ্চয়ই। corporate governance of ব্যাংকিং সেক্টর। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আজকে ব্যাংকের পরিচালনা পরিষদে কারা বসছে, এটা একটু আপনাকে ইয়ে করতে হবে হ্যাঁ, যে যে যদিও আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আজকে যখন একটা নতুন ব্যাংক হচ্ছে, সে কিন্তু লোকজন নিচ্ছে পুরোনো ব্যাংক থেকে এক্সপিরিয়েন্স 30-40 বছরের এক্সপিরিয়েন্স ব্যাংকাররা বা 20-30 বছরের, কিন্তু অন্যদিকে পরিচালনা পরিষদে যিনি বসছেন ওনার কিন্তু ওনার লাইফে ওনার ওইটাই প্রথম। তাহলে এইখান থেকে যদি আপনি চিন্তা করেন যে একটা এক্সপিরিয়েন্স ব্যাংকিং খাতের সাথে যে টোটাল যে কালচার, যে 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 আপনার নিয়ম নীতি জানা একটা লোক, আর একটা লোক হচ্ছে পরিচালনা পরিষদে আসছেন যে হি ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি। সো এই দুইটার কম্বিনেশন যখন হচ্ছে তখন ইনিশিয়ালি কিন্তু একটু আপনি যে আশঙ্কা বা যেটার কথা বলছেন সেটাতে একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছেই, এবং সেটা কিন্তু গ্রাজুয়ালি আজকে যখন ম্যাচিউর ব্যাংকগুলোর দিকে দেখেন, আপনি স্টার্ন ব্যাংকের দিকে দেখেন, আপনি ব্র্যাক ব্যাংকের দিকে দেখেন বা আদার্স, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি আদার নেম। সো এই সমস্ত যারা পুরনো ব্যাংক তারা কিন্তু দে হ্যাভ স্টেবিলাইজ দেয়ার পজিশনস ইন টার্মস অফ দিস, ইউ নো, this is the corporate governance and their culture, their strategy formulations, all these things. And I am also hopeful that over the process of time, the banks who are struggling in their corporate governance, obviously they will also be able to stabilize their total culture in future. আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আবারও বলি, সাহসী ব্যাংকারের সাহসী মতামতের জন্য। দর্শক, আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তার আগে শুধু বলতে চাই, আমরা 1.5 বছর যেভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হলাম, ধীরে ধীরে আমরা সেই সংকটটা কাটিয়ে উঠতে পারছি মনে হচ্ছে। যদি তৃতীয় ঢেউয়ের মুখোমুখি আমরা না হই, তাহলে হয়তো আমরা আমাদের এই যে চলতি 2021-22 অর্থ বছর চলছে, সেই অর্থ বছরেই করোনাকে মোকাবেলা করে আমরা একটা শক্তিশালী অবস্থার দিকে চলে যেতে পারবো। সেক্ষেত্রে আমাদের অর্থনীতির যে ধাক্কা লেগেছিল, সে ধাক্কা কাটিয়ে ঘুরে উঠতে পারবো। একই সঙ্গে ব্যাংকিং খাতও তার শক্তিশালী অবস্থান ধরে রেখে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।